দর্শক, গতকালের পর আবারও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, ওনার গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এবং এটি ঘটেছে এই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এবং এই ব্যাপারটি একটা নতুন করে আবার আলোচনার জন্ম দিয়েছে এই কারণেই যে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা আগে এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তাদের গাড়িতে এই চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার হাজির মোড়ে এই ঢাকা কক্সবাজার যে হাইওয়ে, সেখানেও কিন্তু এই ধরনের একটা হামলার একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ যেটি আমরা বলতে পারি যে সেই হাজির মোড় এলাকায় হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বেই এই গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, তারা যখন এই চট্টগ্রাম থেকে ফিরছিলেন, সাইফুল আলম আলিফ, যিনি এই গেল পরশুদিন চট্টগ্রাম আদালত চত্বরে এই চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন, তার জানাজা নামাজ শেষ করে তারা যখন এই চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছিলেন, তখন পেছন থেকে একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। এবং পুলিশ যে ব্যাপারে জানিয়েছিল যে মূলত এই ধাক্কাটি দিয়েছে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। তারা যে পাজেরোটিতে ছিলেন সেটিতে সরাসরি ধাক্কা দেয়নি, কিন্তু সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর যারা সহযোগী ছিলেন, সফরসঙ্গী ছিলেন, তার পেছনেই আরেকটি গাড়ি ছিল, সেই প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়েছেন। সেই ছবি আমরা দেখেছি যে এক পাশ থেকে কিন্তু উইন্ডশিল্ড সহ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের দিক থেকে সেই গাড়িটি। এবং এই ঘটনাটিকেই কিন্তু এক ধরনের ষড়যন্ত্র হিসেবে দেখেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমরা দেখেছি যে গতকালই এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা এক ধরনের তাৎক্ষণিক বিক্ষোভ করে এবং আজকেও কিন্তু তাদের একটা কর্মসূচি আছে। এবং ওই বিক্ষোভ থেকে তারা যেটি বলেছে যে এই ইসকনের যিনি সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস, যাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তিনি এখন কারাগারে রয়েছেন, যাকে আটক করা হয়েছে এবং যার মুক্তির দাবিতে এই তার কিছু ভক্ত সমর্থকরা বিক্ষোভ করছে এবং যে বিক্ষোভ থেকে একজন আইনজীবীকে হত্যার ঘটনা ঘটেছে, ওই পক্ষ এই কাজটি করছে ষড়যন্ত্রের অংশ হিসেবে। এবং তারা এটিকে বলছে যে তারা এক ধরনের টার্গেট কিলিংয়ে নেমেছে। এবং তারা তাদের বক্তব্য বিবৃতিতে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি এখন মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন আব্দুল হান্নান মাসুদ, উনি স্পষ্ট করে বলেছে যে তিনি এর সাথে ভারতের যুক্ত থাকার অভিযোগ করেছেন। একই সঙ্গে ভারতের যে গোয়েন্দা বাহিনী তারা যুক্ত আছেন এই ঘটনায়, এটাও তিনি অভিযোগ করেছেন বা দাবি করেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো এই যখন গতকাল এগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন আবার আজকে এই যাত্রাবাড়ি মোড়ে হাসনাত আবদুল্লাহ যখন একটি গাড়িতে করে যাচ্ছিলেন, পেছন থেকে আমাদের কাছে যে ছবিটা আছে আমরা দেখতে পাচ্ছি যে একটি পিকআপ ভ্যান একদম গাড়িটিকে পেছনে একদম এক ধরনের ধাক্কা দিয়েছে। আমাদের হাতে এই ছবিটি এসে পৌঁছেছে এবং এই ঘটনাকেও কিন্তু ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ধারাবাহিক ঘটনা হিসেবে দেখছে। এবং তারা বলছে যে এই গতকাল যে ট্রাক চাপা দিয়ে তাদের ভাষায় যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শীর্ষ নেতাদের, যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে, এবং তারা বলছে যে সেই ধারাবাহিকতায় আজকেও আবার এই হামলার ঘটনা ঘটেছে। এবং তারা বলছে যে এই যে টার্গেট কিলিংয়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা চলছে, এই প্রেক্ষাপটে তারা সরকারের কাছে দাবি করেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শীর্ষ নেতাদের সুরক্ষায়, তাদের নিরাপত্তায় সরকার যেন যথাযথ ব্যবস্থা নেয়। বিশেষ করে এই যে ভারতের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ, কিংবা ভারতের গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ, এই বিষয়টি জোরালো হয়েছে গণঅভ্যুত্থানের পর থেকেই। ভারত এবং বাংলাদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্কের অনেক কিছুতেই নানান কিছু স্পষ্ট হচ্ছে। ভারত বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে এবং এক ধরনের
বলা যায় যে টানাপোড়েন এটা দুই দেশের মধ্যে নানান ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিন্তু এই ষড়যন্ত্রের যে ব্যাপারটি এটি বিশেষ করে বেশি স্পষ্ট হচ্ছে এই ইসকনের যিনি সাবেক নেতা এই চিন্ময় কৃষ্ণ দাস ওনাকে কেন্দ্র করে। তার কারণ এই গণঅভ্যুত্থানের পর থেকেই কিন্তু যেটি আমরা পর্যবেক্ষণ করছি যে হিন্দু সম্প্রদায়ের একটি দল তারা নানা দাবিতে এই মাঠের আন্দোলন সংগ্রামে নেমেছে এবং যেটি তাদেরকে আগে করতে দেখা যায়নি, এই ধরনের অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম তারা এই রাজপথে এসে করছে। এবং যেহেতু এর কেন্দ্রে ছিলেন বা এর নেতৃত্বে এই চিন্ময় কৃষ্ণ দাস ছিলেন এবং উনি ইসকনের একজন নেতা, যেটি ইসকন বলছে যে এখন বলছে যে তিনি সাবেক নেতা। তো যেই কারণে এই নেতার কে আটক করার বিষয়টি নিয়ে আবারও এই হিন্দু সম্প্রদায়ের একটা গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছে এবং সেই প্রতিক্রিয়ায় যখন এই চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যার ঘটনা ঘটলো এবং যেই আইনজীবী তিনি তার ফেসবুক পোস্টেও কিন্তু এই এক ধরনের ধর্মীয় সহমর্মিতার কথা বলেছেন, সেগুলো আলোচনা এসেছে এবং তার যে একটা অবস্থান ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তো এই বিষয়গুলোকে এক ধরনের সমীকরণ মিলিয়ে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটিকে এই ভারতের আগ্রাসনের বিরোধিতার কে থামিয়ে দেবার একটা অপচেষ্টা বা ষড়যন্ত্র হিসেবে দেখেছে এই আইনজীবীকে হত্যার ঘটনাকেও এবং তারা এর বিচার দাবি করেছে এবং এর জন্যই কিন্তু তারা এই চট্টগ্রামে এই সেই নিহত যিনি আইনজীবী তার জানাজা নামাজে গিয়েছে, তার জানাজায় অংশ নিয়েছিলেন। সেখানেও তারা এই হিন্দুত্ববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং তারা যখন ফিরছিল তখন আবার যখন তাদের গাড়িতে হামলা হলো, তাদেরকে ট্রাক চাপা দেবার একটা অপচেষ্টা হলো, সেই জিনিসটিকে তারা একসাথে মেলাচ্ছেন। তারা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার যোগসূত্র করছেন এবং সেইভাবে এই আজকে আবার যখন এই যাত্রাবাড়িতে আবার পুনরায় এই গাড়িকে পেছন থেকে ধাক্কা দেবার ঘটনা ঘটলো, তারা এটিকে একটা ধারাবাহিক বা একটা সিরিয়াল টার্গেট কিলিংয়ের একটা ব্যাপার হিসেবেই দেখছেন। এইখানে যেমন আমরা গতকাল যখন আমরা দেখলাম যে এই চট্টগ্রামে যে সরকারি কৌশলীকে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে ঢাকায়ও বেশ বিক্ষোভ হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করেছে এবং সেটি কয়েকভাবে নিজস্ব ক্যাম্পাসে তো করেছে, বিভিন্ন জায়গায় করেছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে সংহতি সপ্তাহ চলেছে সেখানে আমরা অন্যান্য যে রাজনৈতিক যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শিবিরকে দেখেছি, তারাও মিছিল করেছে। কিন্তু সব জায়গা থেকে কিন্তু এই বিশেষ করে 5 আগস্টের পর গণঅভ্যুত্থানের পর এই ভারত বিরোধী কিংবা ভারতের আগ্রাসন বিরোধী বক্তব্যগুলো কিন্তু প্রত্যেকে স্পষ্টভাবে দিয়েছে। যেমন গতকাল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ্য সংগঠক বা সমন্বয়ক যদি বলি, ওনার নাম নুসরাত তাবাসসুম, উনি কিন্তু বলেছেন যে এই যে ঘটনাগুলো এই বাংলাদেশের মাটিতে এখন ঘটছে এটি আসলে এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেবার একটা প্রচেষ্টা এবং তিনি বলেছেন যে দিল্লিতে বসে এই ঢাকায় কোনো ষড়যন্ত্র আসলে সফল হতে দেয়া হবে না। এবং উনি আরেকটি ব্যাপার বলেছেন যেটা আমরা গতকালও বলেছি যে উনি দুই দেশের গণমাধ্যম, দুই দেশের সরকারের সমালোচনা করেছেন। যেমন বলেছেন যে 5 আগস্টের পর ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশে যেভাবে এই সংখ্যালঘু ইস্যুটাকে দেখিয়েছে আসলে বাস্তবতা তা নয়। বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তার সঙ্গে রয়েছেন এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তারাই আসলে এই সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছেন। কিন্তু এর বিপরীতে এই যে সংখ্যালঘুরা বাংলাদেশে আসলে প্রকৃত অর্থে কেমন আছে সেই জিনিসটা সরকার বহির্বিশ্বকে কিংবা ভারতকে বোঝাতে ব্যর্থ হয়েছে, এটি তারা সরকারের একটা ব্যর্থতা হিসেবে দেখছে। এবং এই যে সামগ্রিক একটা অস্থিরতা, একটার সঙ্গে আরেকটার যে যোগসূত্র, এটিকে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ভারতের যে আগ্রাসন একটা মনোভাব রয়েছে, তারা দাবি করছেন এই বাংলাদেশ সহ ছোট ছোট দেশগুলোর প্রতি, সেই আগ্রাসনের একটা অংশ বা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এবং যেটি এই কিছুক্ষণ আগে যে যাত্রাবাদীতে হাসনাত আবদুল্লাহ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে কাজ করছেন
তার এই গাড়িতে হামলার ব্যাপারেও তারা কিন্তু সে একই কথা বলছেন এবং সার্বিকভাবে বলেছেন তাদের ভাষায়, যেমন আমাদের কথা হয়েছে আব্দুল হান্নান মাসুদের সঙ্গে, তিনি বলেছেন যে এটি রয়ের কাজ, তার অভিযোগ করেছেন এবং এটি ভারতেরই কাজ এবং তারা মনে করছেন যে এটি এই ইসকনের যিনি নেতা তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার কারণে তার যে রাষ্ট্রদ্রোহ যে কার্যক্রম সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা যাতে না নেওয়া যায় তাকে এক ধরনের ষড়যন্ত্রকারী হিসেবে ব্যাখ্যা দিয়ে সেটিকে সেই ব্যবস্থা নেওয়ার পথে বাধা তৈরি করার জন্য এই নেতাদেরকে একটা পরিকল্পিতভাবে হত্যার একটা অপচেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আব্দুল হান্নান মাসুদ আমাদেরকে জানিয়েছেন এবং তিনি এটাই দাবি করেছেন যে যাতে সরকার এগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে, যাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শীর্ষ নেতারা রয়েছেন যারা গণ অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন যাতে তারা ভালো থাকতে পারে বা নিরাপদে থাকতে পারে। তো এই ছিল এই খবরের আমার কাছে থাকা সবশেষ।